ভারত আর পাকিস্তান দুই দেশে বহু বছর ধরে দারিদ্র্য, অর্থনৈতিক সংকট আর নানা সমস্যার মধ্যে ছিল, কিন্তু তারপরও তারা পরমাণু শক্তি অর্জন করেছিল। ঠিক এই কারণেই পশ্চিমা দেশগুলো তাদের সঙ্গে কখনো তর্কে জড়ায় না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দুই দেশের পরমাণু কর্মসূচির পেছনে ছিলেন মাত্র দুইজন মানুষ। কিন্তু জানেন কি, একজন বিমান দুর্ঘটনায় রহস্যজনকভাবে মারা যান, আর অন্যজন জীবনের শেষ দিকে নিজের দেশেই প্রায় বন্দী হয়ে যান। কে ছিলেন এই দুই ব্যক্তি, আর কিভাবে তারা ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করেছিলেন? ভারতের গল্প শুরু হয় একজন স্বপ্নবাজ বিজ্ঞানীকে দিয়ে, হোমি জাহাঙ্গীর ভাবা। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশটির সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ। শিল্প নেই, প্রযুক্তি সীমিত, বিদ্যুতের সংকট ভয়াবহ। কিন্তু ভাবা ভবিষ্যৎকে অন্যভাবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন পরমাণু শক্তি শুধু অস্ত্র নয়, এটি একটি দেশের শিল্প, প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার ভিত্তি হতে পারে। এই চিন্তা নিয়েই তিনি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে আলোচনা করেন। তার পরিকল্পনা এতটাই দূরদর্শী ছিল যে 1948 সালে ভারতের অ্যাটমিক এনার্জি কমিশন গঠিত হয় এবং ভাবা হন এর প্রথম চেয়ারম্যান। ভাবা বুঝেছিলেন শুধুমাত্র সরকারি ঘোষণা দিয়ে বিজ্ঞান এগোয় না, প্রয়োজন গবেষণা প্রতিষ্ঠান, দক্ষ বিজ্ঞানী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই তিনি গড়ে তোলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা TIFR। পরবর্তীতে ট্রম্বোতে প্রতিষ্ঠিত হয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা কেন্দ্র, যা পরে তার নামেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC নামে পরিচিত। এখানেই তৈরি হতে থাকে ভারতের ভবিষ্যৎ বৈজ্ঞানিক শক্তির ভিত্তি। তবে একটা বিষয় অনেকেই জানেন না, হোমি ভাবা প্রকাশ্যে সবসময় শান্তিপূর্ণ পরমাণু শক্তির পক্ষে কথা বলতেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে অংশ নিয়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য পরমাণু প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেছিলেন। কিন্তু একই সময় বিশ্ব রাজনীতিও দ্রুত বদলাচ্ছিল। 1962 সালে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ এবং পরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতের নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করে। ভাবাও বুঝতে শুরু করেন প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলে একটি দেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। আর এখানেই শুরু হয় ভারতের দীর্ঘ পরমাণু যাত্রা। কিন্তু ঠিক যখন ভারতের পরমাণু কর্মসূচি দ্রুত এগোচ্ছে, তখন ঘটে এক নাটকীয় ঘটনা। 1966 সালের জানুয়ারি, হোমি ভাবা ইউরোপ সফরে যাচ্ছিলেন। তার বিমান এয়ার ইন্ডিয়া ফ্লাইট 101 ফ্রান্সের মন্ট ব্ল্যাঙ্ক পর্বতের কাছে দুর্ঘটনার শিকার হয়। বিমানে থাকা সবাই নিহত হন। ভাবার মৃত্যুর পর নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন তাকে সরিয়ে দেওয়ার জন্য এটি পরিকল্পিত ছিল, যদিও এসব দাবির পক্ষে কোনো চূড়ান্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি। কিন্তু একটি বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই, হোমি ভাবা না থাকলে ভারতের পরমাণু কর্মসূচি এত দ্রুত এগোতো না। পাকিস্তানের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যার নাম শুনলেই অনেক পাকিস্তানি গর্ব অনুভব করেন। তিনি আব্দুল কাদির খান। 1971 সালের যুদ্ধের পর পাকিস্তান কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল। দেশটির নেতৃত্ব মনে করছিল ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নতুন ধরনের প্রতিরক্ষা সক্ষমতা প্রয়োজন। এই সময় ইউরোপে কাজ করছিলেন একজন তরুণ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল কাদির খান। করাচি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি ইউরোপে উচ্চশিক্ষা নিতে যান। দীর্ঘ সময় ধরে নেদারল্যান্ডস ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার ফলে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। তারপর আসে সেই মোড় পরিবর্তনের মুহূর্ত। 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের নেতৃত্বকে নাড়িয়ে দেয়। কাদির খান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে যোগাযোগ করেন এবং দেশের নিজস্ব পরমাণু কর্মসূচি গড়ে তোলার প্রস্তাব দেন। 1976 সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন। শুরু হয় এক গোপন অধ্যায়। গবেষণাগার স্থাপন করা হয়, বিদেশ থেকে প্রযুক্তি ও যন্ত্রাংশ সংগ্রহের চেষ্টা চলে। শত বাধা, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক নজরদারির মধ্যেও কর্মসূচি এগোতে থাকে। বছরের পর বছর ধরে চলা সেই প্রচেষ্টার ফলাফল একসময় স্পষ্ট হয়ে ওঠে। পাকিস্তান বিশ্বকে জানিয়ে দেয় যে তারাও পরমাণু সক্ষমতা অর্জন করেছে। এই অর্জনের পর কাদির খান পাকিস্তানে প্রায় কিংবদন্তি মর্যাদা পান। 2004 সালে আন্তর্জাতিক তদন্তে অভিযোগ ওঠে যে পরমাণু প্রযুক্তি সম্পর্কিত তথ্য ও নেটওয়ার্ক ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশের কাছে পৌঁছে গিয়েছিল। আব্দুল কাদির খান টেলিভিশনে এসে ক্ষমা প্রার্থনা করেন। এরপর তার জীবন আমূল বদলে যায়। তিনি পুরোপুরি কারাগারে ছিলেন না, আবার সম্পূর্ণ স্বাধীনও ছিলেন না। বহু বছর ধরে তার চলাফেরা ও যোগাযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল। একসময় তাকে মুক্ত ঘোষণা করা হলেও তার জীবনের শেষ বছরগুলো কেটেছে বিতর্ক, নজরদারি এবং বিচ্ছিন্নতার মধ্যে। 2021 সালের অক্টোবরে তিনি মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন হলো, এই দুই মানুষের মধ্যে মিল কোথায়? একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। একজন পদার্থবিজ্ঞানী, অন্যজন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার। তবুও দুজনের জীবনেই ছিল একটি অভিন্ন লক্ষ্য, নিজ দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা। তাদের সমর্থকরা বলেন এই দুই ব্যক্তি নিজেদের দেশকে বিশ্বমঞ্চে নতুন অবস্থায় এনে দিয়েছেন। সমালোচকরা বলেন তাদের কাজ দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতাও বাড়িয়েছে। কিন্তু ইতিহাসের একটি সত্য অস্বীকার করা কঠিন। আজ যখন ভারত ও পাকিস্তানের নাম বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর তালিকায় উচ্চারিত হয়, তখন সেই ইতিহাসের কেন্দ্রে হোমি জাহাঙ্গীর ভাবা এবং আব্দুল কাদির খানের নাম অনিবার্যভাবে চলে আসে। তারা ছিলেন বিজ্ঞানী, তারা ছিলেন বিতর্কিত, তারা ছিলেন প্রভাবশালী, আর তাদের রেখে যাওয়া উত্তরাধিকার
অগ্রাধিকার আজও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে প্রভাবিত করে চলেছে। হয়তো এই কারণেই তাদের মৃত্যু হয়েছে বহু বছর আগে, কিন্তু তাদের গল্প এখনো শেষ হয়নি।